হিন্দু যুবককে ধর্ম অবমাননার জন্য পুড়িয়ে মেরেছেন। আরো কিছুদিন পরে বলবেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে এই জন্য পুড়িয়ে মেরে ফেলো। আরো কিছুদিন পরে বলবেন শিয়া সুন্নির এখানে বিভক্তি চলবে না, এখানে শুধু সুন্নি থাকবে। যেহেতু আমরা সুন্নি মতাবলম্বী সবাই মোটামুটি, শিয়া হাতে গোনা কিছু আছে মানুষ। তাহলে এই ঘটনাগুলো যখন ঘটবে তখন একটি রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঘৃণার সঞ্চার হবে। আর সেই ঘৃণার সঞ্চারে আপনার যে জনক্ষোভ, যে জনরোষ হবে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না। বিদায় আমি মনে করি ডক্টর ইউনূসের আরো কঠোর হওয়া দরকার। নৈতিক সমর্থন পুষ্ট, ইন্ধনযুক্ত মানুষকে তিনি সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে তার চারপাশে রাখুন, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিব দুজনকেই এই পদ থেকে সরিয়ে নতুন ব্যক্তিকে নিয়োগ করা হোক নির্বাচনের আগে। নির্বাচন বর্ডার ক্রস করে যায়, আমার বাড়িটা ঠিক ইন্ডিয়া এবং বাংলাদেশ নদীর এপার ওপার, ওই বর্ডার দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য কোনো ধরনের ট্রাভেল পাসের প্রয়োজন পড়ে না। আপনি হেঁটে হেঁটে আপনি চলে যেতে পারেন। অনেক জায়গায় বিএসএফ থাকে না বা বাংলাদেশের বিজিবিও থাকে না, আপনি হেঁটে হেঁটে জাস্ট নর্মালি চলে যেতে পারেন। আর দালাল যদি থাকে তো ওদের সাথে লোকাল যে ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদের সাথে যোগাযোগ থাকবেই। তাহলে সে যদি চলে যায়, সে একটা প্রশ্ন হচ্ছে সে তাহলে ট্রাভেল পাস গুলা পেল কোথায় এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার? দ্বিতীয়ত পুলিশ যেটা বলছে বা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এখনো দেশে আছে, তাহলে তারা যদি নিশ্চিত হয় যে তারা দেশে আছে, তাহলে সে নিশ্চয়ই কারো না কারোর সাথে ফোনে তো আলাপ করবে। তার ফোন নম্বর না হয় ডিসেবল করে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছে, কিংবা তার লোকেশন সার্ভিসের ভয়ের কারণে লোকেশন সার্ভিস অফ করলেও আজকাল ডিটেক্ট করা যাবে যে ওই ফোনটা ওই IMEI নাম্বার দিয়ে ওইটা কোন জায়গায় আছে ডিটেক্ট করা যাবে। তাহলে সে হয়তো বা তার সাথে বহন করা কোনো ফোনই আর নিচ্ছে না, কিন্তু সে তো কারো না কারোর সাথে যোগাযোগ করতেছে। যে ফোনগুলোতে আপনার আলাপ হচ্ছে ওগুলা তো আড়ি পেতে বাইর করা সম্ভব, কারণ দালাল ছাড়া তো সে কোনো এক জায়গায় একা বসে নেই। আপনি খেয়াল করুন, এতদিন হয়ে গেল পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না? তাহলে কি পুলিশ এবং প্রশাসন এবং সরকারের একটা অংশের ইন্ধন রয়েছে কিনা যে তাকে না ধরার জন্য দৌড়লে থলের বিড়াল বের হবে? এটি গেলে আমি বলছি তদন্তের ব্যাপারটা। তারপরে আসুন তার জানাজার জন্য। দেখুন, যখন তিনি গুলিবিদ্ধ হন, আমি এইটা নিয়ে 2টা ভিডিও করেছি। আমি প্রথম দিনই বলেছি যে যেখানে তার গুলিটা লেগেছে আসলে আল্লাহ না করুক কিন্তু তার ফিরে আসার আর সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি প্রথম দিনই বলেছি, কারণ যেহেতু কানের নিচে দিয়ে ওই জায়গায় গিয়েছে, খুবই সেন্সিটিভ, ওইটা আসার সম্ভাবনা ক্ষীণ। এখন যখন তার মৃত্যু সংবাদটা আসলো এবং স্বয়ং প্রধান উপদেষ্টা নিজেই জানালেন মৃত্যু সংবাদ, কেন তার মৃত্যু সংবাদ পাওয়ার কয়েক ঘন্টা পরে, তো 36 ঘন্টা পরে সম্ভবত লাশটা আসছে, এই 36 ঘন্টায় কি ঢাকা শহরের অলিতে গলিতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা গেল না? অতিরিক্ত সেনাবাহিনীর সদস্যদেরকে কি ঢাকা শহরে অলিতে গলিতে নিয়োগ করা গেল না, যাতে করে এই ভিসা সেন্টারে আক্রমণ, 32 নম্বরে আগুন, প্রথম আলো, ডেইলি স্টারকে রক্ষা করা, কিংবা নিউজ এইজের সম্পাদক নুরুল কবিরের উপর হেনস্থা করা? এবং যখন এই আক্রমণগুলো হচ্ছে, আপনি খেয়াল করুন, যখন আক্রমণগুলো হচ্ছে লাইভে অনেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, মাইকে ঘোষণা দিচ্ছে প্রথম আলো শেষ, এখন ডেইলি স্টারে চলো। পুলিশ কোথায় ছিল? সেনাবাহিনীর সদস্যরা কোথায় ছিল? তার মানে সরকারের ব্যর্থতাই, এটা বলছি না আমি, শুধু সরকারের একটি অংশের, আমি আবারও পরিষ্কার করছি, একটি অংশের ইন্ধনও রয়েছে যাতে করে এই ধরনের মব প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা নয়, আমি বলছি মব প্রকাশের স্বাধীনতা। কারণ মবকে ব্যাখ্যা করা হয়েছে এটি নাকি প্রেসার গ্রুপের মতো কাজ করে। যিনি বলেছেন তার আন্ডারস্ট্যান্ডিং লেভেল সম্পর্কে আমার প্রশ্ন আছে। প্রবাবলি হি ডোন্ট নো অ্যাবাউট দ্য প্রেসার গ্রুপ এন্ড হোয়াট ইজ দ্য ফাংশনালিটি অফ দ্য প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ, আমরা তো এই সকল দেশে আছি, দেখি যে প্রেসার গ্রুপের কাজটা কি। যাই হোক, তার মানে সরকার এখানে শুধু মানে ব্যর্থই নয়, সরকারের ইন্ধনও রয়েছে বলে আমরা মনে করি। এক, দ্বিতীয়ত হচ্ছে ডক্টর ইউনূস সাহেব যখন মৃত্যু সংবাদ পেয়ে গেলেন, তার কি করা উচিত ছিল? খুব দ্রুত বেগেই পুলিশের আইজিপি, বিজিবির মহাপরিচালক এবং সেনাপ্রধানকে ডেকে এনে বলা উচিত ছিল যে পরিস্থিতি খারাপ হতে পারে, আপনারা অ্যালার্ট থাকবেন এবং অতিরিক্ত পুলিশ ফোর্স বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে আপনারা নিয়োগ করুন। তিনি কি সেটা করেছেন? অথবা তিনি প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার, এই মুহূর্তে বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ বা আরো যে বাম দলগুলো আছে, এদেরকে ডেকে এনে বলতেন যে পরিস্থিতির আর অবনতি হওয়ার আগে আপনারা সতর্ক থাকুন, সতর্কতা অবলম্বন করুন এবং আমাকে সহযোগিতা করুন। তিনি কি আদৌ সেটা করেছেন?
করেননি, খেয়াল করুন আপনি। তাহলে এখন এই যে এনসিপি, এই যে আপনার তার এই মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো, বিশেষ করে আমি বলছি পার্টিকুলারলি যে হিন্দু ছেলেটাকে পুড়িয়ে হত্যা করা হলো, এটা তো আপনার সেই দক্ষিণপন্থীরা, সেই ভারতপন্থীরা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যে মিডিয়াগুলো আছে, আমি যখন দেখি আমার দেশের সংবাদ এখানে বিজনেস স্ট্যান্ডার্ডে বা ডেইলি মেইলে, ব্রিটিশ ডেইলি মেইলে যখন এই নিউজগুলো আসে বড় হয়ে যে পুড়িয়ে মারা হয়েছে একজন যুবককে, আমাদেরকে ব্যথিত করে, কষ্ট দেয়। আমার দেশের এই যে ঘটনাটা ঘটেছে, আগামী 5 বছরের জন্য আপনি বিনিয়োগকে বাধাগ্রস্ত করেছেন। এমনিতেই আমাদের দেশের সামান্য কিছু হলেই মুসলিম কান্ট্রিগুলোতে তারা বিনিয়োগ করতে যায় না। আপনার যদি বিনিয়োগ না হয়, আপনার আপনি পাবেন কোথায় চাকরি, জব সৃষ্টি করবেন কোথা থেকে? যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে তাহলে সরকারকে কি করতে হবে? যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে এবং তফসিল ঘোষণার পরে আমরা দেখলাম যে একজন নির্বাচন কমিশনার হ্যাঁ একটি বিচ্ছিন্ন ঘটনা বলছেন না, তাদেরকে কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। আর যেহেতু এখন নির্বাচনের সময় খুব ঘনিয়ে আসছে, এখন যেহেতু জানাজা শেষ করে সংসদ ভবনের দিকে দৌড়াচ্ছে, তার মানে নির্বাচন কমিশন এবং সরকারের বুঝতে হবে যে হাদির মৃত্যুটাকে উপলক্ষ করে তথাকথিত একজন পত্রিকা সম্পাদক এবং কিছু ননসেন্স ইউটিউবার, আমি আরেকবার বলছি শব্দটা, ননসেন্স ইউটিউবার, যারা দেশটাকে অস্থিতিশীল করতে চায়, তারা ইন্ধন যোগাচ্ছে যাতে নির্বাচন না হয়। নির্বাচনকে পেছানোর জন্য যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমাদের জাতি হিসাবে আত্মঘাতী। এবং নিশ্চিত থাকুন, যদি কোনো কারণে 12 ফেব্রুয়ারি নির্বাচন না হয়, দেশ দীর্ঘমেয়াদে একটি সংকটে পড়বে এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি শুরু হবে। দেশে কোনো আইন আদালত থাকবে না, পুলিশ থাকবে না, বিচার থাকবে না, যে যার মতো করে যাকে খুশি হত্যা করবে, পিটাবে, আগুন ধরাবে এবং মানুষের ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট শুরু হয়ে যাবে। অনেকটা সিভিল ওয়ারের মতো পরিস্থিতি আমরা চলে যাব। কাজে আমি শেষ করবো এটা বলে, যারা একদিকে যেমন আপনি দেখেন এই বলা হচ্ছে যে এই হাদির হত্যাকাণ্ডটা, ঠিক অন্য দিকে আজকে আপনি হিন্দু যুবককে ধর্ম অবমাননার জন্য পুড়িয়ে মেরেছেন, আরো কিছুদিন পরে বলবেন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে এই জন্য পুড়িয়ে মেরে ফেলো, আরো কিছুদিন পরে বলবেন শিয়া সুন্নির এখানে বিভক্তি চলবে না, এখানে শুধু সুন্নি থাকবে। যেহেতু আমরা সুন্নি মতাবলম্বীর সবাই মোটামুটি, শিয়া হাতে গোনা কিছু আছে মানুষ। তাহলে এই ঘটনাগুলো যখন ঘটবে, তখন একটি রাষ্ট্রের নাগরিকদের মধ্যে ঘৃণার সঞ্চার হবে। আর সেই ঘৃণার সঞ্চারে আপনার যে জনক্ষোভ, যে জনরোষ হবে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না। বিদায় আমি মনে করি ডক্টর ইউনূসের আরো কঠোর হওয়া দরকার। আর তিনি যদি মনে করেন, আমি এটাও যোগ করছি, তিনি যদি মনে করেন এই ধরনের পরিস্থিতিকে জিয়ে রেখে কোনোভাবে তাদের বা উপদেষ্টাদের কেউ মনে করেন যে তারা ক্ষমতা দীর্ঘায়িত করতে পারবেন, তাহলে তারা ভুল করবেন। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আবারও বলছি, তার এইগুলা ব্যর্থতার জন্য তার পদত্যাগ করা উচিত। সাথে সাথে স্বরাষ্ট্র সচিব যিনি, তিনি একটি, আমি দায়িত্ব নিয়ে বলছি, স্বরাষ্ট্র সচিব যিনি, তিনি একটি রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট, তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আপনারা খুঁজে নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন যে আপনার প্রেস সেক্রেটারি বা পিএ বা পিএস নিয়োগ করা হয়েছে, তারাও একটি রাজনৈতিক দলের মতাদর্শী। কাজেই এই ধরনের রাজনৈতিক ব্যক্তি দ্বারা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবেষ্টিত থাকবেন, তার পক্ষে প্রশাসন পরিচালনা করাটা কষ্টসাধ্য হবে। কাজে এই রাজনৈতিক সমর্থন পুষ্ট, ইন্ধনযুক্ত মানুষকে তিনি সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিকে তার চারপাশে রাখুন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র সচিব দুজনকেই এই পদ থেকে সরিয়ে নতুন ব্যক্তিকে নিয়োগ করা হোক নির্বাচনের আগে, নির্বাচন নিরপেক্ষ করার জন্য।